5 দিনের জল্পনার সাথে নাটকীয় পট পরিবর্তনের পর অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপাতি বিজয়। স্থানীয় সময় সকাল 11টার কিছু আগে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে শপথ নেন তিনি। এদিন শপথ নেন 9 জন মন্ত্রীও। এর মধ্য দিয়ে দক্ষিণ ভারতের রাজ্যটিতে 6 দশক পর ডিএমকে এবং এআইএডিএমকে এর বাইরে কোনো দল সরকার গঠন করল। ওরিসুল ইসলামের রিপোর্ট। তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ 6 দশকের আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে আসা থালাপাতি বিজয়। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে 52 বছর বয়সে শপথ নিয়েছেন টিভিকে প্রধান। দল গঠনের মাত্র 2 বছরের মাথায় বিজয়ের এই অর্জন। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। শপথ অনুষ্ঠানে যোগ দিতে চেন্নাইতে উড়ে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি নাইনার নাগেন্দ্রন। এদিন নতুন সরকারের 9 মন্ত্রীও শপথ নেন। গত 4 মে বিধানসভা নির্বাচনে 108 আসনে জিতেও প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় সরকার গঠন করতে পারছিলেন না থালাপাতি বিজয়। পরে কংগ্রেস ও বাম দল তাকে সমর্থন জানায়। সবশেষ ভিসিকে ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থন পাওয়ায় সরকার গঠন করার পথ সুগম হয় বিজয়ের। 1967 সালের পর এই প্রথম তামিলনাড়ুর শাসনভার এমন কোন দলের হাতে গেল যারা রাজ্যের প্রধান 2 দ্রাবিড় শিবিরের সদস্য নয়। বিজয়ের এই ঐতিহাসিক শপথ গ্রহণকে কেন্দ্র করে গোটা চেন্নাই জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার সমর্থকরা এই জয়কে তামিল রাজনীতির এক নতুন সূর্যোদয় হিসেবে অভিহিত করেছেন। ওরিসুল ইসলাম, 71। অভিনয় জগৎ ছেড়ে রাজনীতির ময়দানে নেমেই চমক দেখালেন দক্ষিণ সুপারস্টার থালাপাতি বিজয়। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চমক দেখিয়েছেন তিনি। তামিলাকা ভেট্রি কাজাগাম টিভিকের সরকার গঠন করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। নায়ক থেকে মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়ের জীবন যেন সিনেমার মতোই। বিস্তারিত রিপোর্টে। জোসেফ বিজয় চন্দ্রশেখর ভক্তদের কাছে পরিচিত থালাপাতি বিজয় নামেই। ভারতের দক্ষিণী সুপারস্টার এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। 1974 সালের 22 জুন চেন্নাইতে জন্মগ্রহণ করেন থালাপাতি বিজয়। তার বাবা প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এস.এ. চন্দ্রশেখর এবং মা গায়িকা শোভা চন্দ্রশেখর। 3 দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমার শীর্ষস্থান ধরে রাখা বিজয় 2 বছর আগে গঠন করে রাজনৈতিক দল তামিলাকা ভেট্রি কাজাগাম বা টিভিকে। যদিও বিজয় তার ভক্তদের একজোট করার কাজ শুরু করেছিলেন 2009 সাল থেকে। তখন তার ফ্যান ক্লাবগুলোকে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের একটি সংগঠনের অধীনে নিয়ে আসেন। 2021 সালের স্থানীয় সরকার নির্বাচনে তার সংগঠনের প্রার্থীরা যেসব আসনে লড়েছিলেন সেগুলোর বেশিরভাগই জয়লাভ করেন। তবে এই পথচলা সহজ ছিল না। 2025 সালে টিভিকের একটি অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় দলের শৃঙ্খলা ও জবাবদিহির বিষয়ে প্রশ্ন ওঠে। যদিও সিনেমার গল্প আর বাস্তবতা এক নয়, সুপারস্টার রাজনীতির ময়দানে কতটুকু সফল হবেন সেদিকেই এখন নজর সবার। চৈতি সরওয়ার, 71। প্রথম নির্বাচনে অভাবনীয় সরকার গঠন নিয়ে রাজ্যপালের সাথে দর কষাকষির পর অবশেষে শপথ নিলেন জোসেফ বিজয়ের দল তামিলাকা ভেট্রি কাজাগাম টিভিকে। 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় কংগ্রেস ভিসিকে, বাম ও আইইউএমএল এর সমর্থনে 121 জন বিধায়ক নিয়ে সরকার গড়ছেন থালাপাতি বিজয়। তবে সবার নজর এখন বিজয়ের মন্ত্রিসভার দিকে, যার বড় একটি অংশ দখল করে আছে তরুণ এবং নতুন মুখ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। টিভিকের জয়ের নেপথ্যে বড় শক্তি ছিল তরুণ ভোটাররা। দলটির 107 জন বিধায়কের মধ্যে 93 জনই প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। এমনকি খোদ দলপ্রধান বিজয়ের জন্য এটি ছিল প্রথম নির্বাচনী লড়াই। দলটির বিধায়কদের গড় বয়স মাত্র 45 বছর। সবচেয়ে কম বয়সী বিধায়কের বয়স মাত্র 28 বছর। 40 বছরের নিচে বিধায়ক আছেন 41 জন, আর 60 বছরের বেশি বয়স্ক নেতার সংখ্যা মাত্র 10 জন।
বিশ্লেষকরা বলছেন অন্যান্য দলে প্রবীণদেরই প্রাধান্য থাকে, কিন্তু বিজয় তরুণদের ওপর আস্থা রেখেছেন। মূলত বিজয়ের বিশাল তরুণ ভক্তকুলের সঙ্গে সংযোগ তৈরি করতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে অভিজ্ঞতার অভাব মেটাতে অন্যান্য দল থেকে আসা কিছু অভিজ্ঞ নেতাকেও এবার বিজয়ের পাশে দেখা গেছে। বিজয়ের দলে এমন 8 জন বিধায়ক রয়েছেন যারা অতীতেও বিধানসভার সদস্য ছিলেন। এদের মধ্যে এআইএডিএমকে এর সাবেক মন্ত্রী এবং প্রবীণ নেতা একে সেনগোট্টাইয়ান অন্যতম। এছাড়া সাবেক ডিএমকে নেতা VS বাবু এবার কোলথুর আসনে বিদায়ী মুখ্যমন্ত্রী MK স্টালিনকে পরাজিত করে চমক দেখিয়েছেন। অভিজ্ঞতার তালিকায় আরও আছেন সাবেক এআইডিএমকে মন্ত্রী এন সুব্রামানিয়ান, পুদুচেরির সাবেক বিধায়ক ও টিভিকে সাধারণ সম্পাদক এন আনন্দ এবং জেসিডি প্রভাকর। বিধায়কদের পেশাগত বৈচিত্র্য রয়েছে ব্যাপক ভিন্নতা। নির্বাচনী হলফনামা অনুযায়ী 46 জন বিধায়ক ব্যবসায়ী এবং 19 জন আবাসন খাতের সঙ্গে জড়িত। দলটিতে চিকিৎসক ও 8 জন আইনজীবী রয়েছেন। বিনোদন জগৎ থেকে আসা বিধায়কের সংখ্যা 7। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে 63% বা 67 জন বিধায়ক স্নাতক ডিগ্রিধারী। বিজয় সহ 15 জন বিধায়ক উচ্চ মাধ্যমিক এবং 24 জন মাধ্যমিক বা তার নিচের স্তরের শিক্ষা সম্পন্ন করেছেন। তবে 107 জনের মধ্যে 40 জন বিধায়কের বিরুদ্ধে অন্তত একটি করে ফৌজদারি মামলা ঝুলে আছে। বাকি 67 জনের রেকর্ড পুরোপুরি স্বচ্ছ। রবিবার সকালে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে রাজকীয় এই শপথ অনুষ্ঠানের মাধ্যমে তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হলো। সৃষ্টি ঘটক, 71। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় একদিনে 39 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে 3 শিশু সহ আহত হয়েছে অন্তত 13 জন। মন্ত্রণালয়টি জানায় দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েতে একটি ইসরায়েলি হামলায় এক শিশু সহ অন্তত 7 জন নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করেছে, কিন্তু এতে বেসামরিকদেরও যে ক্ষয়ক্ষতি সেটি স্বীকার করেছে তারা। এর আগে অঞ্চলটির 9টি গ্রাম থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরে যেতে সতর্কতা জারি করে IDF। হামলায় 3 ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে জানিয়েছে। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর উপর 20টিরও বেশি হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক শহরে IDF-কে লক্ষ্য করে রকেট, কামান এবং ড্রোন হামলা চালিয়েছে। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েল ও লেবাননের 2 দিনব্যাপী আলোচনা শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে নতুন দফা এই আলোচনা অনুষ্ঠিত হবে 14 ও 15 মে। ইরানের ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার রাতে তারা এমন বার্তা দেয় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরান বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে। এই অবরোধ ভেঙে যেসব জাহাজ ইরানে যাওয়ার চেষ্টা করছে সেগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ গত শুক্রবার একসাথে 2টি বিশাল আকৃতির ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপরই এমন সতর্কতা দিল বিপ্লবী গার্ড। মার্কিন অবরোধে বিপর্যস্ত ইরানের অর্থনীতি। একদিকে লাগামহীন মূল্যস্ফীতি, অন্যদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা, যেখানে বন্ধ প্রায় সব ধরনের আয়ের পথ। এত কিছু পরেও আগামী 3 থেকে 4 মাস বেশ ভালোভাবে টিকে থাকবে উপসাগরীয় দেশটি। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। বিস্তারিত নাহিদ ইসলাম তুলের রিপোর্টে। হরমুজ অবরোধে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন ইরান, বন্ধ হয়েছে আয়ের পথ, ভেঙে পড়েছে অর্থনৈতিক অবকাঠামো, ক্রমাগত মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে বিপর্যস্ত দেশটির অর্থনীতি। এছাড়া যুক্তরাষ্ট্রের অপারেশন ইকোনমিক ফিউরিতে প্রতিদিন ক্ষতি গুনতে হচ্ছে $50 কোটি। এত কিছুর মাঝেও 3 থেকে 4 মাস গুরুতর অর্থনৈতিক সংকট এড়িয়ে শক্তভাবে টিকে থাকতে পারবে ইরান। সম্প্রতি এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। প্রতিবেদনে বলা হয় বেশ কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পরও অক্ষত রয়েছে দেশটির সামরিক সক্ষমতা। যুদ্ধ শুরুর আগের তুলনায় ড্রোন, ক্ষেপণাস্ত্রের মতো সমরাস্ত্রের প্রায় 70% মজুত ধরে রাখতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়াও যুদ্ধে ক্ষতিগ্রস্ত মাটির নিচের প্রায় সব সংরক্ষণাগার পুনরুদ্ধার ও আবারও চালু করতে পেরেছে ইরান। অস্ত্র ভাণ্ডারে নতুন করে যুক্ত হয়েছে যুদ্ধ শুরুর সময় প্রায় প্রস্তুত থাকা নতুন কিছু ক্ষেপণাস্ত্র। যদিও এর আগে ইরানের কাছে মাত্র 18 থেকে 19% ক্ষেপণাস্ত্র অবশিষ্ট থাকার কথা দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন অবরোধে যেসব ট্যাংকার জাহাজ খালি পড়ে থাকার কথা ছিল সেগুলোর কয়েকটিতে তেল মজুত করছে ইরান। যদিও তেলকূপগুলো সচল রাখতে উৎপাদন কমিয়েছে দেশটি। এমনকি মধ্য এশিয়া হয়ে রেলপথে কিছু তেল পরিবহন শুরুর কথাও বলেছেন কেউ কেউ। তথ্য বলছে, যুদ্ধ শুরুর আগে ইরানের কাছে আনুমানিক ২৫০০ ব্যালিস্টিক মিসাইল ছাড়াও হাজার হাজার ড্রোনের মজুত ছিল, যা ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো এবং মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তারা, যাতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ২২৮টি স্থাপনা। নাদিয়া ইসলাম তুলি, ৭১। এক বছরের যুদ্ধ, গণবিক্ষোভ, নিষেধাজ্ঞা, এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মতো ঘটনা দেখেছে আর্যদের দেশ ইরান। কিন্তু কোনো কিছুই ভাঙতে পারেনি দেশটির শাসন ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, কিভাবে টিকে আছে তেহরান? বিশ্লেষকরা বলছেন, কেবল সামরিক শক্তি নয়, বরং দেশের গভীরে ছড়িয়ে থাকা অদৃশ্য সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক নেটওয়ার্কই ইরানের আসল ভিত্তি। বিস্তারিত রিপোর্টে। ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ১২ দিনের যুদ্ধে বড় ধাক্কা খায় ইরান। বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডের বড় অংশ নিহত হয়। এর কয়েক মাস পর শুরু হয় বিপ্লব পরবর্তী সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। বিক্ষোভ ছড়িয়ে পড়ে ৩১টি প্রদেশে। সবচেয়ে বড় আঘাত আসে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি। হামলায় নিহত হন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা। কিন্তু আশ্চর্যজনকভাবে থেমে যায় মধ্যেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন, সচল থাকে প্রশাসনও। বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করেছে ইরানের বহু স্তরের অভ্যন্তরীণ নেটওয়ার্ক। পারস্য দেশটির শক্তিশালী কাঠামো হল পাড়া মহল্লা ভিত্তিক ধর্মীয় সংগঠন বা হেইয়াত। দেশ জুড়ে থাকা প্রায় ৯০,০০০ হেইয়াত এবং হাজারো ধর্মীয় বক্তা দ্রুত জনগণকে সংগঠিত করে। অন্যদিকে উপজাতীয় নেতারা স্থানীয় পর্যায়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতু বন্ধন করে রাখেন। ইরানের এই কাঠামো কোনো একক ব্যক্তির ওপর দাঁড়িয়ে নেই, তাই শীর্ষ নেতৃত্বে আঘাত এলেও পুরো ব্যবস্থা ভেঙে পড়েনি। তবে ভেতরে ভেতরে বাড়ছে আরেক সংকট, রাষ্ট্রের ভাষ্য ও সাধারণ মানুষের বাস্তবতার দূরত্ব। আর সেই ধীরক্ষয়ই ভবিষ্যতে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চৈতি সরোয়ার, ৭১। বিশ্বের অন্যতম সেরা স্বাস্থ্য অবকাঠামো সম্পন্ন দেশ জাপানেও দেখা দিয়েছে হামের সংক্রমণ। এক দশক আগে দেশটিকে হাম মুক্ত ঘোষণা করা হলেও এখন আবার নতুন করে সংক্রমিত হচ্ছে শিশুরা। জাপানের স্বাস্থ্য নিরাপত্তা ইনস্টিটিউটের বরাত দিয়ে গণসম্প্রচার কেন্দ্র NHK জানিয়েছে, এবছর এখনো পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। গত এক দশকের মধ্যে ২০১৯ সালেই হাম রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই বছরে মোট ৭৪৪ জন রোগী শনাক্ত হয়েছিল। এবার বছরের প্রথম ভাগেই ৪৩৬ জন রোগী শনাক্ত হলো, যা দ্বিতীয় সর্বোচ্চ। তবে জাপানে এবছর এখনো পর্যন্ত হামে কারো মৃত্যু হয়নি। হামের প্রকোপ টোকিও এবং এর আশেপাশের ৩টি জেলায় সর্বোচ্চ। এই অঞ্চলে এখনো পর্যন্ত মোট ১৮৩ জন রোগীকে শনাক্ত করা হয়েছে, যা দেশের মোট সংক্রমণের প্রায় অর্ধেক। ধারণা করা হচ্ছে বিদেশ ফেরত বা বেড়াতে আসা বিদেশি পর্যটকদের মাধ্যমে জাপানে হামের সংক্রমণ ঘটেছে। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথে থাকুন।